আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। আর মাত্র 2 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার। আজ সকাল 7:30টায় এই প্রচার শেষ হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হতে হয়। সেই অনুযায়ী শেষ হলো প্রচারের সময়। নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা দেশে। 13তম নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। আজ থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল, তবে অন্য যানবাহন চলাচল স্বাভাবিক। আজ খোলা থাকলেও 11 ও 12 ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন ও এর আগের দিন নির্বাহী আদেশে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি 4 দিনের ছুটিতে ভোটে অংশ নিতে সবাই ফিরছেন নিজ এলাকায়। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে রাজধানীর আবাহনী মাঠ থেকে যুক্ত হচ্ছেন শাকিবুর রহমান। শাকিব, প্রস্তুতি কেমন দেখছেন? মোটরসাইকেল সহ যানবাহন চলাচলে কি অবস্থা এবং নিজ ঠিকানায় ভোট দিতে কি মানুষ ঢাকা ছাড়ছেন কিনা জানাবেন। সিনথিয়া, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার যে ধরনের প্রস্তুতি রয়েছে সবকিছুই কিন্তু নিয়েছে। আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে। যাদেরকে তারা সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে তারা চেক করছেন। বিশেষ করে মোটরসাইকেল কিন্তু আজ রাত 12টার পর থেকে চলাচল নিষিদ্ধ, যার কারণে দিনের বেলা যে সকল চলাচল সেটি চলতে পারবে, কিন্তু তাদেরকে এ ধরনের চেকপোস্টের আওতায় আসতে হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী অর্থাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী 3 বাহিনী মিলে কিন্তু ফুট পেট্রোলিং করবে, অর্থাৎ নির্বাচনের সময় তারা যেভাবে দায়িত্ব পালন করবে সেগুলোরই কিন্তু প্রস্তুতি তারা নেবেন। আবাহনী মাঠের এখান থেকে সকাল 10টার পর থেকে এটি শুরু হওয়ার কথা। এই মুহূর্তে কিন্তু র্যাবের যে সকল কর্মকর্তা তারা চলে এসেছেন, কাগজপত্র নেওয়া হচ্ছে, কোথায় যাচ্ছেন তারা সেগুলো জানছি। বিশেষ করে আজকে যেহেতু অফিসের দিন, সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবেই চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না, মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারছে। শুধুমাত্র মোটরসাইকেলের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা সেগুলোই তারা নিরীক্ষা করছেন, এবং যে ক্ষেত্রে কাগজের ত্রুটি পাচ্ছে সেগুলো কিন্তু নিয়মিত যে ট্রাফিক আইনের মামলা, সেই মামলায় কিন্তু তারা আওতায় আসছেন। আমরা যারা ঢাকা ছাড়বে, যে প্রশ্নটি আপনি করেছিলেন যে নির্বাচনের ভোট দেওয়ার জন্য যারা ঢাকা ছাড়ছেন, আসলে তারা মূলত আজকে যাদের অফিস রয়েছে তারা অফিস শেষ করে মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল বা সন্ধ্যা নাগাদ থেকে কিন্তু মানুষের এই যাওয়ার যে সংখ্যাটা সেটি বাড়তে থাকবে। রাজধানী জুড়ে কিন্তু ট্রেন, বাস, লঞ্চ যে যেভাবে পারবেন তার গন্তব্যে আসলে পৌঁছানোর চেষ্টা করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আইন শৃঙ্খলা প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ। নির্বাচনী প্রচার শেষের পর এলাকার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, আর মাত্র 48 ঘন্টা পরে কিন্তু আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু হচ্ছে। ঠিক আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এখান থেকেই চট্টগ্রামের 16টি আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে, এবং সেই হিসাবে নির্বাচন কমিশনার কর্তৃক আসলে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এবং একই সাথে চট্টগ্রামের যেই 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই 16টি আসনে কিন্তু ভোটার সংখ্যা রয়েছেন 66,82,517 জন। এর মধ্যে পুরুষ ভোটার 34,83,877 জন, নারী ভোটার 31,98,570 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 70 জনের মতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা নির্বাচনের পক্ষ থেকে সকল প্রস্তুতি তারা কিন্তু সম্পন্ন করে রেখেছে, এবং যাতে কোথাও কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা সকল প্রস্তুতি সম্পন্ন রেখেছে। এবং
এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে 16টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে 40,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং একই সাথে তারা কিন্তু গত শনিবার সন্ধ্যার পর থেকেই মাঠে নেমেছেন এবং প্রতিটি মোড়ে মোড়ে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং এই নির্বাচনী সরঞ্জামগুলো আগামীকাল বিতরণ করা হবে। 3টি পার্বত্য এলাকায় ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম গিয়েছে, বাকিগুলিতে আগামীকাল সকাল থেকে কিন্তু এখানে এই জায়গাটি থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে বলে জানিয়েছেন। চট্টগ্রামের 16টি আসনে মোট 115 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভ্রাম্যমাণ আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 69 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করার জন্য 31 জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছেন। তবে সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি শান্ত এবং বোঝা যাচ্ছে আগামীকাল সকাল থেকে এই নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হবে। ততক্ষণ পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলিকে পাহারা দিতে, তবে এখনো পর্যন্ত চট্টগ্রামে সবকিছু শান্ত আছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ শ্রমিক নারীর টানে ছুটছেন নিজ নিজ এলাকায়। এতে রাতভর ঢাকা, রেচা, নবীনগর, চন্দ্রা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ যানজটে আটকে পড়ে ঘরে ফেরা যাত্রী সাধারণ। ভোগান্তিতে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স, কাঁচামাল বহনকারী পরিবহন। একদিনে সকল কারখানা ছুটি হওয়ায় এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের অভিযোগ, দীর্ঘ লাইনের পাশাপাশি ভাড়া বেশি থাকায় ট্রাক ও মোটরসাইকেল যোগে বাড়ি যেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি। এ বিষয়ে আরও জানাতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, যানজটের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন, আর আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু রাজধানী ঢাকার যে শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া সহ তার আশপাশে এলাকার যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একযোগে ছুটি হয়েছে, যে কারণে কিন্তু রাতভর শিল্প কারখানার যে শ্রমিক এবং কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু তার নিজ এলাকায় ভোট প্রদানের জন্য কিন্তু তারা ছুটে চলেছেন এবং রাতভর তারা কিন্তু এই মহাসড়কে যানজটে আটকা পড়ে তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরকে আমরা দেখেছি। এবং সকাল থেকে দেখেছি তারা দীর্ঘ লাইন ধরে কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং যানবাহনগুলো কিন্তু মহাসড়কের মধ্যে তারা অবস্থান করছেন, ঘন্টার পর ঘন্টা তারা যানজটে আটকা পড়ে রয়েছেন। তো আমরা ঈদের যেমনটা দেখে থাকি ঠিক তেমনটাই কিন্তু আমরা এবারে লক্ষ্য করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজ এলাকায় তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে তাদেরকে ভোট প্রদানের লক্ষ্যে কিন্তু এই শিল্পাঞ্চলের যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু তারা নিজ এলাকায় ছুটে চলেছেন এবং এই ছুটে চলার কারণে কিন্তু এই শিল্পাঞ্চলের ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এবং শ্রমিকরা কিন্তু আর একটা অভিযোগ করছেন যাত্রীরা যেমনটাই, যে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য, তারপরেও কিন্তু তারা কাঙ্ক্ষিত যে গাড়ি তাদের সেই গাড়ি তারা পাচ্ছেন না। এছাড়াও কিন্তু আরেকটু আপনাকে জানিয়ে রাখি, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে পারছেন না এই যানজটের কারণে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা চেষ্টা করছেন আসলে যানজট নিরসনের জন্য, কিন্তু তারা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এমন পরিমাণের যানজটের ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং যাত্রীরা এমন একযোগে তারা এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, যে কারণে তারা এই যানজট নির্বাচন নিরসনে তারা হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে সোমবার বাংলাদেশ টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। পরিকল্পনা অনুযায়ী দেশ গড়তে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারকে দায়বদ্ধ রাখার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। এক ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষ দিনে বিটিভিতে প্রচার হয় ৮টি রাজনৈতিক দলের প্রধানের নির্বাচনী ভাষণ। সন্ধ্যা 7:15টায় সবশেষ ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের কাছ থেকে
ভাষণে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন অসম্ভব নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, যেটি বিএনপির রয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনস্বার্থে প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক সদিচ্ছা বিএনপির রয়েছে। জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে গণতন্ত্র সহ কোনো কিছুই টেকসই হবে না বলে মনে করেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। দেশ পরিচালনায় অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন প্রয়োজন। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। দায়বদ্ধ সরকার গঠনের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। জনবান্ধব জনপ্রশাসন গঠনে নতুন পে স্কেল ঘোষণার কথাও জানান তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। খান আলামিন, RTV, ঢাকা। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত মানবিক ইনসাফের দেশ গড়তে দাঁড়িপাল্লায় ও 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন বাংলাদেশের পথে যাওয়ার মহাসুযোগ। ক্ষমতায় গেলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর রহমান। অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। 60% কিংবা তার চেয়ে বেশি ভোট পড়লে এবারের জাতীয় সংসদ নির্বাচন ভালো বলে গণ্য হবে, জানান বিশ্লেষকরা। তাদের মতে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখা গেলে ভোটার উপস্থিতি বেশি হবে, তবে পরিস্থিতি নাজুক হলে কমতে পারে এ সংখ্যা। তাই ভোটকে ঘিরে বিশৃঙ্খলা, গুজব, অবৈধ অস্ত্রের প্রভাব ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একদিকে যেমন চলছে ভোটের শেষ মুহূর্তের প্রচার প্রস্তুতি, অন্যদিকে জয় পরাজয়ের হিসাব কষছেন নেতাকর্মীরা। নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও স্বতঃস্ফূর্ত হওয়ার বিষয়ে ভীষণ আশাবাদী নির্বাচন কমিশন। ইসির আশা এবার 60 থেকে 70% ভোট পড়বে। তবে বিশ্লেষকদের মতে ভোটার উপস্থিতির পুরোটাই নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। রাজনৈতিক দলগুলোর সহাবস্থানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ইলেকশন থেকে অনেক ধরনের ভুল হবে এবং এই ভুল যে কেউ করতে পারে। 1, 2, 3, 4 আর্মি প্রত্যেক সেন্টারে থাকা উচিত বলে আমি মনে করি, তাহলে ভয়ের এটা একটু কাজ করবে। প্রত্যেকটা ভোটেই আসলে ভোটাররা যে ভোটটা দিয়ে আসবেন এই ধরনের
চেষ্টা করা হবে এবং নির্বাচন কমিশন সেই চেষ্টাটি করবেন। আইন শৃঙ্খলা বাহিনী সেই ধরনের পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। ভোটের রাতকে ঘিরে রয়েছে সহিংসতার আশঙ্কা। সেক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ আচরণ পাল্টে দিবে পরিবেশ। যে অস্ত্র থানা থেকে লুট হয়েছিল সেই অস্ত্র যথেষ্ট পরিমাণে উদ্ধার হয় নাই। আরেকটা হলো সীমান্ত পথে যে পরিমাণ অস্ত্র দেশে ঢুকেছে, এই মুহূর্তে অস্ত্র ঢোকার কারণটা কি। আরেকটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদের ইন্টেনশনটা কি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তার চাকরি বাঁচানোর জন্য হইলেও সক্রিয় ভূমিকা থেকে সে দূরে থাকার সম্ভাবনা আছে। গণভোট তুলনামূলক কম পড়ার আশঙ্কা করছেন কেউ কেউ। এক্ষেত্রে প্রচারের ঘাটতি হয়েছে মত তাদের। গণভোটের ব্যাপারে যে প্রচারণা সেটি কিন্তু কম আছে। গ্রামের মানুষ যারা আছে তারা কোনো কারণে যদি গণভোটটাকে অ্যাভয়েড করে, তো সেই ক্ষেত্রে গণভোটের কাজ হয়তো জাতীয় নির্বাচনের যে পরিমাণটা হবে তার চেয়ে কম হওয়ার সম্ভাবনা আছে। 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানান বিশ্লেষকরা। 34% নতুন ভোটার হয়েছে। আমি তো আশাবাদী যে এরা ভোট দিতে যাবে। সর্দার রাজীব, RTV, ঢাকা। গণমানুষের দাবির প্রতি সংবেদনশীল এমন প্রার্থীকে নির্বাচনে জয়ী দেখতে চান নারায়ণগঞ্জের জুলাই যোদ্ধারা। অভ্যুত্থানের স্বজন হারানো অসহায় শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বানও তাদের। এদিকে আন্দোলনে আহত ও নিহতদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরাও দিয়েছেন এমন প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে গেল বছরের জুলাই আগস্টে কেবল নারায়ণগঞ্জ জেলায় প্রাণ হারান অর্ধশত মানুষ, গুরুতর আহত হন 6 শতাধিক, আর আন্দোলনে সরাসরি অংশ নেন কয়েক লাখ। নির্বাচনে বিপুল জনগোষ্ঠীর সমর্থন পেতে প্রার্থীরা পৌঁছেছেন অভ্যুত্থানে অংশ নেয়া ভোটারদের বাড়ি বাড়ি। ভোটের মাঠে তাদের নীরব ভোট বদলে দিতে পারে জয় পরাজয়ের সমীকরণ। দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ এমন প্রার্থীকে বেছে নিতে চান তারা। আমাদের জুলাই যুদ্ধের জন্য কিছু বেতন করে ওইরকম একটা সংসদ সদস্য আমরা চাই। ভোটটা উনাকে দিব যেন জুলাই যোদ্ধাদের এবং সকল গরিব দুঃখীর মানুষদের পাশে থাকতে পারে। যে সরকারে আসুক নাঙ্গর দিকে তাকায় দেয়, সুযোগ সুবিধা পাই। আমরা চাই এমন সরকার নির্বাচিত হোক যিনি জনগণের স্বার্থে কাজ করবে, যারা নিহত আহত হয়েছে জুলাই আন্দোলন তাদের পাশে থাকবে। নির্বাচনে জয়ী হলে পাশে থাকার প্রতিশ্রুতি। জুলাই যোদ্ধা যারা তাদের মর্যাদা সমুন্নত করা হবে, যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সহ কি সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে আবার পুনর্বাসিত করা যায়, সেগুলো অবশ্যই বিএনপি লক্ষ্য রাখবে। ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলুপ্তি ও আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ এমন প্রার্থীদের বিজয় প্রত্যাশা গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারায়ণগঞ্জের লাখো ভোটারের। সাকিব আল হাসান, RTV। বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে 13টি দোকান ভস্মীভূত হয়েছে। জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, রাত 2টা 40 আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার আমদানি এবং দেশীয় উৎস থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে মরক্কো, সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে মোট 2,10,000 মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় 1,371 কোটি টাকা। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে 80,000 মেট্রিক টন ডিএপি, 60,000 মেট্রিক টন টিএসপি এবং 70,000 মেট্রিক টন ইউরিয়া সার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের রাষ্ট্রীয় সফর ঘিরে উত্তাল সিডনির রাজপথ। একদিকে বন্ডাই সৈকতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে নগরের প্রাণকেন্দ্র টাউন হলে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ। এই দুই বিপরীতমুখী চিত্রে সোমবার দিনভর টাল মাটাল ছিল অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী।
প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে হারজগের যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে টাউন হলের সামনে সমবেত হন হাজারো বিক্ষোভকারী। ফিলিস্তিনি পতাকা ও প্রতীকী রক্তাক্ত পুতুল হাতে নিয়ে বিক্ষোভকারীরা গাজায় চলমান পরিস্থিতির নিন্দা জানান। একই সঙ্গে হারজগকে গ্রেফতারের দাবি জানান তারা। লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 53 জন, এর মধ্যে 2 শিশুও রয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM জানায় নৌকায় থাকা মাত্র 2 জন নারী যাত্রী বেঁচে গেছেন। তারা দুজনেই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবীয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাওয়াইয়া থেকে যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর নৌকাটি ডুবে যায়। চলতি বছর এ পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত কিংবা নিখোঁজ হয়েছেন প্রায় 500 অভিবাসী। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আলোচনা সমালোচনা বেশ জমে উঠেছে। আমি আছি চট্টগ্রাম 10 সংসদীয় আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিভিন্ন রাজনৈতিক দলের যারা বর্তমানে আছেন, সেই রাজনৈতিক দলের প্রার্থীরা যেখানেই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী নির্বাচন আমাদের ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, আমাদের তারেক রহমান স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে। এবারের নির্বাচন সারা বিশ্বে এবং যারা পরিদর্শক হিসেবে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের এবারের নির্বাচন দেখতে আসবে, নিরপেক্ষ হিসেবে কাজ করবে। আমি আশা করি এই সরকার একটা নতুন পরিবেশ সৃষ্টি করে যাবে ভবিষ্যতে প্রজন্মের জন্য। আগামী নির্বাচনটা সকলে চাইতেছে, আমিও চাইতেছি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হোক। তবে প্রশাসন চেষ্টা করতেছে নিরপেক্ষভাবে নির্বাচনটা জনগণকে উপহার দেওয়ার জন্য। আগামী নির্বাচন সুন্দর সুস্থ পরিবেশে হবে আমাদের আশা। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্ত। নির্বাচনের সর্বশেষ আপডেট পেতে আপনারা সবাই RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।